চন্দনপুর এক নিস্তব্ধ গ্রাম। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এখানে ঝাপসা নেমে আসে এক অজানা ভয়। রাত নামলেই চন্দনপুর জমিদার বাড়ি থেকে শোনা যায় এক নারীর মধুর কণ্ঠ। কার সেই কণ্ঠ? রুদ্র হল কলকাতা শহরের বিখ্যাত লেখক। তার নাম যশ ও প্রচুর। একদিন রুদ্র ও তার বন্ধু রোহিত তার বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় রোহিত বলে, তুই বলেছিলি যে তোর এখানে লেখালেখি করতে অসুবিধা হয়। হ্যাঁ, তা তো হয় ভাই, কি করব বলো? জানিস, আজ সকালে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে নজরে পড়ল চন্দনপুর নামে একটা জায়গা আছে। সেখানে নাকি একটা পুরনো জমিদার বাড়ি আছে, সেটাই বিক্রি করার জন্য খবরের পেপারে অ্যাড দিয়েছে। তা কি বলিস ভাই, বাড়িটা নিবি নাকি? তুই কি বলিস ভাই, বাড়িটা নেব? আমি বলি কি ভাই, বাড়িটা নিয়ে নে তুই। যখন তোর লেখালেখির কাজ থাকবে ওখানে চলে যাবি কিছুদিনের জন্য। এমনিতেই ওই বাড়িটার দাম অনেকটাই কম। ঠিক আছে, তাহলে আমি বাড়িটা নিয়ে নিচ্ছি। কাল সকালে বেরোবো, তুইও আমার সঙ্গে যাচ্ছিস কিন্তু। তুই তো জানিস সবকিছু। একদিন অফিস কামাই করলে বসের খিচুনি। এমনিতেই এই মাসের প্রথমে কিছুদিন ছুটি নেওয়া হয়ে গেছে, না হলে যাওয়ারও ইচ্ছে তো আমার ছিল প্রচুর। তোর কোনো অসুবিধা হলে তুই একবার আমাকে ফোন করিস, আমি চলে যাব। পরের দিন রুদ্র একাই বেরিয়ে পড়ে চন্দনপুরের উদ্দেশ্যে। রুদ্র ট্রেন থেকে নেমে সোজা অটো স্ট্যান্ডের দিকে যায়। বাবু, আপনি কোথায় যাবেন? দাদা, আমি চন্দনপুর জমিদার বাড়িতে যাব। যাওয়ার আর কোনো জায়গা পেলেন না? শেষমেশ জমিদার বাড়ি। আপনার নিজের ভালোর জন্য বলছি, নিজের ভালো চান তো ফিরে যান। রুদ্র শহরের ছেলে, সে ওইসবে বিশ্বাস করে না। আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, তুমি গাড়িতে বসো, আমি তোমাকে ওখানে পৌঁছে দিচ্ছি। আমি গাড়ি থেকে নেমে দেখি রজনীকান্তবাবু দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন, আসুন বাবু, আসুন। আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আসতে আমার কোনো অসুবিধা হয়নি। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, রজনীকান্তবাবু। হ্যাঁ, বলুন না, কি বলবেন? আমি যে রিকশাতে এলাম, সে রিকশাওয়ালা আমাকে কিসব যেন বলছিল যে এই বাড়িটা ভালো না, এখানে রাত হলেই অদ্ভুত সব ঘটনা ঘটে। রুদ্রর কথাতে রজনীকান্তবাবু একটু ঘাবড়ে গেলেন। তাকে দেখে মনে হল যেন তিনি কিছু লুকোতে চাইছেন। কি যে বলেন বাবু, জানেনই তো গাইয়া মানুষ, কি বলতে কি শুনেছে। আপনি ওইসব কথা ছাড়ুন, এই নিন বাড়ির চাবি। রজনীকান্তবাবু চাবিটা দিয়ে সেখান থেকে চলে গেলেন। রুদ্রর মনে হল যেন রজনীকান্তবাবু যেন তার কাছ থেকে কিছু একটা লোকাচ্ছেন। রুদ্র বাড়ির ভেতরে চলে গেল। রাত তখন 12:30 হবে। রুদ্র তার আপন মনে বই পড়ছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল তার পাশ দিয়ে, আর ঠিক তখনই এক নারী কণ্ঠে ভেসে আসে, রুদ্র। এত রাতে আমাকে আবার কে ডাকল? দূর, ওই রিকশাওয়ালার কথা শুনে মনে হয় আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কম তো রাস্তা জার্নি করা হয়নি, শরীরটাও খুব ক্লান্ত, তাই হয়তো উল্টোপাল্টা চিন্তা মাথায় আসছে। না, রাতও তো অনেক হলো, যাই শুয়ে পড়ি। রুদ্র বিছানাতে শুয়ে করে বাড়িতে বসেও একা ভালো লাগছে না, যাই একটু গ্রামের দিক থেকে ঘুরে আসি। সে
সেই মতো রুদ্র ঘুরতে মিরোয়। কিছুটা যাওয়ার পর রুদ্র দেখতে পায় একটা চায়ের দোকান। রুদ্র সেখানে যায়। চায়ের দোকানে বসে থাকা একটা লোক রুদ্রকে বলে, তা বাবা, কে তুমি? তোমাকে তো এ চন্দনপুর গ্রামে আগে দেখিনি। কাকু, আমার নাম রুদ্র, আমার কলকাতাতে বাড়ি, আমি পেশায় একজন লেখক। কার বাড়িতে এসেছো? এই গ্রামে যে পুরনো জমিদার বাড়িটা আছে ওটা আমি কিনেছি। আসলে কাকু জানেন তো, শহরের এত গাড়ি ঘোড়ার আওয়াজে আমি আমার লেখাতে মন দিতে পারি না, তাই এই বাড়িটা কিনেছি। রুদ্রর কথা শুনে লোকটার মুখ শুকনো হয়ে যায়। ওই বাড়িটা ভালো নয় বাবা, ওই বাড়িতে এক ছায়ামূর্তির বাস আছে। শোনো, তাহলে কয়েক বছর আগের কথা, জমিদার বাড়ির কত নাম ডাক। হঠাৎ একটা সময় পর জমিদার বাড়ির সদস্যরা একে একে অপঘাতে মারা যেতে শুরু করে। দেখতে দেখতে 1 মাসের মধ্যে জমিদার বাড়ির সমস্ত সদস্য মারা যায়। ধূলিসাৎ হয়ে যায় জমিদার বাড়ি। এখন জমিদার বাড়ির একজনই বেঁচে আছে, জমিদার বাবুর বড় ছেলে রজনীকান্ত বাবু। এখনও জমিদার বাড়ির রহস্য সবার কাছে ঝাপসা, কেউ জানে না কি করে সবাই মারা গেল। রজনীকান্ত বাবু তো আমাকে বাড়িটা বিক্রি করার সময় এ ব্যাপারে কিছুই বলেননি। বলছি কি বাবা, তুমি যত তাড়াতাড়ি পারো ওই বাড়িটা ছেড়ে দাও। প্রথমে রিকশাওয়ালা, তারপরে চায়ের দোকানের কাকুটার কথা শুনে রুদ্রর মনে ভয় চলে আসে। রুদ্র চায়ের দোকান থেকে বেরিয়ে এইসব ব্যাপারে ভাবতে ভাবতে বাড়ির দিকে যায়। রাত তখন প্রায় 2টো। রুদ্র তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক মেয়েলি কণ্ঠে কান্না। সেই কান্না শুনে রুদ্রর ঘুম ভেঙে যায়। রুদ্র ধড়ফড় করে বিছানায় উঠে বসে। তার ভয়ে বুকের রক্ত হিম হয়ে যায়। কান্নার শব্দটা কোথা থেকে আসছে? মনে হয় বাইরে ওই কুয়ো থেকে আসছে। একবার জানালা দিয়ে উঁকি বাড়িয়ে দেখি। সে ভয়ে ভয়ে জানালার কাছে গেল। সে যা দৃশ্য দেখল তা দেখে তার চোখ কপালে উঠল। সে দেখে কুয়োর পাশে দাঁড়িয়ে আছে এক যুবতী মেয়ে। সে কাঁদছে, তার শাড়ি রক্তে ভেজা। সে শুধু কেঁদেই যাচ্ছে আর বলছে, আমায় মুক্তি কে দেবে? হঠাৎ সে যুবতী মেয়েটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল মেয়েটা? রুদ্র নিজের পিছনে কারোর উপস্থিতি অনুভব করে সে ঘুরে দাঁড়িয়ে যা দেখে তাতে তার বুকের রক্ত হিম হয়ে যায়। সেই মৃত যুবতী মেয়েটি তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয় পেও না রুদ্র, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি আমার প্রতিশোধ নিয়েছি, এবার আমার মুক্তি চাই। কিসের প্রতিশোধের কথা বল? অনেক বছর আগে আমি এই বাড়িতে কাজ করতাম। সবকিছু ঠিকমতো চলছিল। প্রতি বছর আমাদের গ্রামে একটা বড় মাপের মেলা হয়। এমনি এক মেলার সময় রাতে জমিদার বাড়ির সবাই মেলাতে যায়। শরীর খারাপের বাহানা দিয়ে বাড়িতে থেকে যায় জমিদার নিশিকান্ত। লম্পট জমিদার আমাকে একা পেয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি করে। জমিদার আমাকে বলে, এই কথা আমি যদি কাউকে বলি সে আমাকে মেরে ফেলবে। আমি তাকে বলি, বাড়ির সবাইকে আসতে দে, আমি তোর ভালো মানুষের মুখোশটা সবার সামনে খুলে ফেলব। এই শুনে জমিদার আমার গলা টিপে মেরে ফেলে। আমি তোমার সাহায্য করব। কি করতে হবে বলো আমাকে। তুমি আমার কঙ্কালটা ওই কুয়োর দেওয়াল ভেঙে বের করে সৎকার করে দিলেই আমি মুক্তি পাব। সেই মতো রুদ্র যায় সেই কুয়োর কাছে। সে একটি কোদাল দিয়ে কুয়োর দেওয়াল ভাঙতে শুরু করে। কিছুক্ষণ পর কুয়োর দেওয়াল থেকে বেরিয়ে আসে একটা নরকঙ্কাল। রুদ্র সেই মেয়েটির দেহ সৎকার করে। আমি মুক্তি পেলাম রুদ্র, ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য। এইটুকু বলে সেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল।
এত কিছু ঘটনা ঘটার পর রুদ্র আর সেই বাড়িতে থাকতে পারল না। সে পরের দিনকার ট্রেন ধরে বাড়ি ফিরে যায়। রুদ্র মনে মনে ঠিক করে সে কখনো এই গ্রামে ফিরে আসবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের গল্পে।